সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কমেন্টস করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ফারিহা, সুমাইয়া, মেহেদি, তৌহিদুল, ইমরান, রাফসান সবাই লাইভ ক্লাসে জয়েন করেছেন। আচ্ছা, আমি আলোচনা শুরু করি। অনেকে যেহেতু পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখবেন, সময়টা যাতে বেশি না লাগে, তো আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। ফারিহা প্রশ্ন করেছেন যে 6 নম্বর ক্লাসে জার্নাল করছিলাম। না না, 6 নম্বর ক্লাসে আমরা লেটজার করেছি। জার্নাল করেছি আমরা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ক্লাসে। ঠিক আছে, আগের ওই ক্লাসগুলো ভালোভাবে দেখে নিলেই জার্নাল হয়ে যাবে। আজকে আমরা 7 নম্বর ক্লাসে অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্কের সমাধান করব। আমি প্রায় 3-4টা বা 4-5টা ক্লাস নিব ওই অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে। আর এই যে ক্লাসগুলো নিব ঠিক করে রেখেছি, যতটা অঙ্কের সমাধান আমি তোমাদেরকে বোঝাবো 100%-এর ভিতর থেকে তোমাদের কমন হয়ে যাবে। আমি তো সবগুলা নিয়ম তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিব, এর ভিতর থেকেই তোমাদের কমন হয়ে যাবে। মানে যত ধরনের নিয়ম আছে এমন কোনো নিয়ম নেই যে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনে বাদ দিয়ে দিব। আর এটা যদি ব্যাখ্যা করে বোঝাই, যদি তোমরা বুঝতে পারো, তাহলে খুব সহজে তোমরা বাকি চ্যাপ্টারের ম্যাথগুলোও পারবে। তো চিন্তার কারণ নেই, আমি আলোচনা শুরু করছি। আচ্ছা, একটু লক্ষ্য করো, অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে এই হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক থাকবে। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড কি শোনা যায়? একটু কমেন্ট করে জানাবেন। অ্যাকাউন্টিং ইকুয়েশন অথবা হিসাব সমীকরণ, এটাকে আমরা যারা এর আগে নবম দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে কমার্স নিয়ে পড়েছি, তারা বিবরণী চক নামে জানে। তো বিবরণী চক বা টেবুলার অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ, এই অঙ্কটার সমাধান বোঝার জন্য প্রথমে যে বেসিকটা জানা প্রয়োজন, একটু ধীরে ধীরে আলোচনা করি, সময় দাও। প্রথম নম্বর প্রশ্ন, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে মূলত কি দেখানো হয় বা এটার কাজ কি? এটার কাজ কি? ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। লাইভ ক্লাসের পরেও যারা গুগল ড্রাইভ থেকে যারা ক্লাস দেখবেন, তারা একেবারে ফুল স্ক্রিন করে ক্লাস দেখো, যাতে দেখতে বুঝতে কোনো অসুবিধা না হয়। 1 নম্বর প্রশ্ন আমাদের, অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি দেখানো হয়? অ্যাকাউন্টিং ইকুয়েশনে মূলত লেনদেনের প্রভাব দেখানো হয়, যে কি পরিমাণ দায়ের সৃষ্টি হলো, কি পরিমাণ সম্পদ আসলো, কি পরিমাণ আয় হলো, কি পরিমাণ ব্যয় হলো, এই জাতীয় বিষয়, এটার প্রভাব দেখানো হয়। লেনদেন যাই থাকুক, এই যে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের টেবিল এখানে দেওয়া আছে, এটা নিয়ে আমি বিস্তারিত পরে বলি। লেনদেন যাই থাকুক, এই যে একটা সূত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। বাংলা অর্থ হলো সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব। যে কোনো লেনদেন থাকুক না কেন, সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব, এটার মানে এই সূত্রটা প্রয়োগ করলে মিলে যাবে। অর্থাৎ লেনদেন যাই থাকুক, তুমি যদি সম্পদের দিকে সম্পদগুলো বসাও, দায় মালিকানা সত্ত্বের দিকে দায় মালিকানা সত্ত্বটা বসাও, এটা মিলে যাবে। এই মুহূর্তে অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনি এখানে সম্পদ দেখালেন, দায় দেখালেন, মালিকানা সত্ত্ব দেখালেন, কিন্তু আপনি তো এখানে আয় এবং ব্যয় ওইটা দেখালেন না, সেটার কি হবে? তো এক এক করে আমি তোমাদেরকে উত্তরটা বুঝিয়ে দিচ্ছি। ওই উত্তরটা একটু পরে দেই। বর্তমানে আরেকটা প্রশ্ন আমাদের জানা উচিত। আচ্ছা, অ্যাকাউন্টিং ইকুয়েশনের সবসময় কি একই রকম টেবিল হবে? এটার উত্তরে কি বলবেন?
অ্যাকাউন্টিং ইকুয়েশনের সবসময় একই রকম টেবিল হবে না, তবে কোনগুলো একই রকম থাকবে? এই যে দেখো, ডেট ঠিক থাকবে, রিমার্কস অথবা মন্তব্য ঠিক থাকবে, সম্পদ ঠিক থাকবে, লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এই গড়গুলো ঠিক থাকবে, আমি যে গড়গুলো চিহ্নিত করতেছি এগুলো ঠিক থাকবে, ওনার সিকিউরিটি ঠিক থাকবে, ক্যাশ ঠিক থাকবে। তার মানে এই চারটা আমি চিহ্নিত করি নাই। এখানে যদি সম্পদ তোমার তিনটা থাকে তিনটা গড়, চারটা থাকলে চারটা গড়, পাঁচটা থাকলে পাঁচটা, দুইটা থাকলে দুইটা, একটা থাকলে একটা। ওনার সিকিউরিটির গড়টা কিন্তু ঠিক থাকবে, কিন্তু এই তিনটা যে ঠিক থাকবে এটা কিন্তু আমি বলি নাই। এখানে দায় একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, দায় নাও থাকতে পারে, এখানে দায় নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখাতে হয় সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওই জন্য সমানের বাম দিকে অ্যাসেটস আর ডান দিকে লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি দেখানো হয়েছে। অ্যাসেটসের দিকে যাবতীয় সম্পদ, যত প্রকার সম্পদ আছে সকল সম্পদ এই দিকে, এবং এদিকে লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। এখন আমি দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেবল এবং নোটস পেবল এই দুইটা দায়, যদি অঙ্কের মধ্যে অ্যাকাউন্টস পেবল এবং নোটস পেবল দেওয়া থাকে তবেই আমি এই দুইটা বসাবো, না হলে বসানোর তো কোনো প্রয়োজন নেই। তার মানে সবসময় একই রকম টেবিল হচ্ছে না। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা একটা মালিকানা সত্ত্ব, যার কারণে আমি এখানে এটা রেখে দিয়েছি। কিন্তু ওনার সিকিউরিটি, এখানে তুমি ওনার সিকিউরিটিও লিখতে পারো বা ক্যাপিটালও লিখতে পারো। যদিও ক্যাপিটাল এখানে বসানো হবে, ক্যাপিটাল মানে মূলধন, শুধুমাত্র মূলধন বোঝাবে না। ধরে নিলাম আমি এই করে ওনার সিকিউরিটি বসাবো, আমি আবার বলি ডেট ঠিক থাকবে, অ্যাসেটস ঠিক থাকবে, লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি ঠিক থাকবে, রিমার্কস ঠিক থাকবে, ক্যাশ ঠিক থাকবে, ওনার সিকিউরিটি ঠিক থাকবে। এগুলা কম বেশ হতে পারে, যদি সম্পদের নাম থাকে তবেই বসাবো, যদি না থাকে বসানোর প্রয়োজন নেই। দায় মালিকানা সত্ত্ব যদি এগুলো থাকে তবেই আমি এরকম এক একটা গড় আমি অঙ্কন করব, না হলে তো গড় অঙ্কন করার প্রয়োজন নেই। এখন যে প্রশ্নটা ছিল কিছুক্ষণ আগে, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব বা অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এটা যদি দেখাতেই হয়, আপনি বাম দিকে সম্পদের সকল গড় লিখেছেন, ওকে বুঝতে পারলাম। আপনি ডান দিকে দায়সমূহ লিখেছেন, সেটাও বুঝতে পারলাম। আপনি ওনার সিকিউরিটি এখানে লিখেছেন, সেটাও বুঝতে পারলাম। কিন্তু আয় এবং ব্যয় কোথায় গেল, ওইটার উত্তরে এখন কি? তো এটার উত্তরটা বোঝাই। যারা এর আগে কমার্স নিয়ে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যারা কমার্স নিয়ে পড়েছেন নবম দশম শ্রেণীতে, সবাই এই ক্লাসের বিষয়ে যে কোনো কমেন্টস করবেন, অতিরিক্ত কোনো কমেন্টস করবেন না, তাহলে ব্লক হয়ে যাবেন, আর ক্লাস করতে পারবেন না, ঠিক আছে? তো যেটা আমি যে আলোচনার মধ্যে ছিলাম, নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা কমার্স নিয়ে পড়েছেন তারা এই সূত্রটা খুব ভালো করে জানেন যে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটি উপাদান। তো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটি উপাদান: মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মালিকানা সত্ত্বের ইংরেজি নাম হলো ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির গড়ে মূলধন যদি তাকে প্লাসের করে বসাতে হবে, আয় থাকলে প্লাসের করে বসাতে হবে, ব্যয় থাকলে মাইনাসের করে বসাতে হবে, উত্তোলন থাকলে মাইনাসের করে বসাতে হবে। উত্তরটা তো আমি দিয়েই দিলাম। তো তোমাদের যে প্রশ্ন ছিল আয় এবং ব্যয় কোথায় বসবে, মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটির গড়ে বসবে। তুমি এখানে ওনার সিকিউরিটি না লিখে এখানে ক্যাপিটালও লিখতে পারো, বই বা সাজেশনের মধ্যে এখানে ক্যাপিটালও দেওয়া আছে। তো ক্যাপিটাল মানে কি এখানে শুধুমাত্রই মূলধন বসবে, শুধুমাত্রই মূলধনটা বসবে না, এখানে এই চারটা উপাদান বসবে। আবারও বলি, মূলধন এবং আয় যদি থাকে তাহলে এখানে প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলন থাকলে এখানে মাইনাসের হয়ে, এবং এই কথাটা তোমাদের সব সময় মনে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে। আচ্ছা, অনেকে লাইভে জয়েন্ট হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তো এতটুকু আশা করব ক্লিয়ার। তারপর আরও কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে জানতে হবে, আমি ধাপে ধাপে আলোচনা করে বোঝাচ্ছি, ধীরে ধীরে বোঝাচ্ছি। এখন পর্যন্ত যা আলোচনা করেছি এটা একটু মনে রেখো, আর ক্লাস তো রেকর্ডেড থাকবে, অসুবিধা নেই, পরেও এটা বুঝতে পারবে। এই মুহূর্তে মোটামুটি কঠিন থেকে একটা অঙ্ক নিয়ে এসেছি।
তো কঠিন বলতে যে এটাই সবচেয়ে কঠিন অঙ্ক এমন না, পরবর্তী ক্লাসগুলোতে আরও এমন কিছু অঙ্ক আছে যেখানে অনেক কিছু বোঝার আছে, অনেক আলোচনা আছে। আর ওই বেসিকগুলো যদি এখন থেকে বুঝে যাও, ফাইনাল ইয়ার পর্যন্ত টোটাল 17টা গাণিতিক বইয়ের ক্লাস আমি নিচ্ছি। আর 17টা গাণিতিক বই আছেই তোমাদের, সবগুলোরই ক্লাস নিচ্ছে। ওই সময় তোমাদের কাছে সহজ হয়ে যাবে এখন যদি তোমরা ভালো করে বুঝে যাও। তো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই মুহূর্তে একটা প্রশ্ন তোমাদের পক্ষ থেকে হতে পারে যে আমি তো প্রথমে অঙ্কের সমাধান করার আগে টেবিলটা অঙ্কন করে নিব। এই রকম একটা টেবিল আমি তো শুরুতেই অঙ্কন করে নিব, তাই না? এখন সম্পদ কতটা হবে, তারপর দায় কতটা হবে, মালিকানা সত্ত্ব কতটা হবে, কিভাবে বুঝবো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পক্ষ থেকে হতে পারে। তো এটার উত্তরে তোমরা লক্ষ্য করো, আগের ক্লাসগুলোতে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যদি বাংলা পড়তে চাও অ আ ক খ জানতে হবে, ইংরেজি পড়তে চাও এবিসিডি জানতে হবে, তুমি অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সমাধান করতে চাও তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে কোন দাখিলা কোন হিসাবের মধ্যে পড়ে। এটা তুমি এই কোর্স শুরু করার আগেই জানতে হবে, বইয়ের অঙ্কের সমাধান করার আগেই জানতে হবে। যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার ক্ষমতা তোমার থাকতে হবে, কৌশল তোমার জানা থাকতে হবে, তবেই তুমি অ্যাকাউন্টিংয়ের অঙ্ক সহজে বুঝতে পারবে। এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্ক আজকে সমাধানটা করবেন, এখানে কোন দাখিলা কোন হিসাবে পড়ে ওইটারও প্রয়োজন, যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশল ওইটাও প্রয়োজন, দুইটাই প্রয়োজন। না হলে তুমি 10 মার্কসের এই গুরুত্বপূর্ণ অঙ্কটা মিস করবে। তো যেহেতু আমি তোমাকে আগেই শিখিয়ে দিয়েছি, তোমার জন্য এখন এটা সহজ হয়ে যাবে। তো যে প্রশ্নটা ছিল যে স্যার আমি বুঝবো কিভাবে কতটা সম্পদ হবে, কতটা দায় হবে, মালিকানা সত্ত্বের গড় হবে, উত্তর হলো, প্রশ্নটা কি বলা হয়েছে একবার পড়ে নেই। মিস্টার জয় স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস জয় ডেলিভারিজ on May 1, 2020. The following transaction occurred during the month of May. 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দেওয়া আছে। শো দ্য ইফেক্টস অফ ইচ অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। উপরের প্রতিটা লেনদেনকে হিসাব সমীকরণের উপরে প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণ কোনটা? সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, ওইটার উপরে, তার মানে বিবরণী চক করতে হবে। আর বিবরণী চকের ইংরেজি নাম কি? টেবুলার অ্যানালাইসিস। তাহলে সম্পদ কটা দায় কোনটা বুঝবো কিভাবে? উত্তর হলো, সম্পদ কতটা দায় কতটা কিভাবে বুঝবো? তুমি প্রতিটা লেনদেনের জাবেদা দাখিলা প্রথমেই মনে মনে চিন্তা করে রাখো। ওই জাবেদা দাখিলার মধ্যে তোমাকে সব ধরনের হিসাব করার প্রয়োজন নেই, তুমি শুধু এতটুকু হিসাব করো, যেমন আয় ব্যয় হিসাব করার প্রয়োজন নেই। তুমি শুধু হিসাব করো সম্পদ কতটা আছে, দায় কতটা আছে, কোনো মালিকানা সত্ত্ব অতিরিক্ত কিছু আছে কিনা, এই তিনটা শুধু হিসাব করো। তবে প্রধানত তুমি দুইটা হিসাব করো। সেই দুইটা কি? একটা হলো অ্যাসেটস, সম্পদ কতটা আছে, আরেকটা হলো লাইবিলিটি, দায় কতটা আছে। তুমি শুধু এই হিসাবটা করো, ধারণা হয়ে যাবে বা হিসাবটা পেয়ে যাবে কতটা সম্পদ হবে, কতটা দায় হবে। যেমন কিভাবে, আমি কিন্তু জাবেদার ব্যাখ্যায় এখন যাব না, জাবেদার ব্যাখ্যায় গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, অনেক বেশি সময় লেগে যাবে। তো আমি জাবেদার ব্যাখ্যায় এখন যাব না, আমি শুধু জাবেদা দাখিলাটা তোমাদের বলে দিব। এই জায়গায় তোমরা একটু লক্ষ্য করো, মিস্টার জয় ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস, এটা জাবেদা দাখিলা কি? ব্যবসায়ে যেহেতু বিনিয়োগ করেছেন, তাহলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, জাবেদা তো এটা, তাহলে ক্যাশ নামে একটা সম্পদ পেয়ে গেলাম। ওকে, তাহলে সম্পদ আমি একটা পেয়ে গেছি, এটার নাম ক্যাশ, ধরে নিলাম একটা পেয়ে গেলাম। চলে আসো 2 নম্বরে, পারচেজে ব্যান 4 টাকা 10,000, 10,000 টাকা একটা ব্যান ক্রয়, পেইড টাকা 2,000 ইন ক্যাশ, 2,000 টাকা নগদে পরিশোধ, অ্যান্ড সাইন্ড এ নোট পেবল ফর দ্য রিমাইনিং ব্যালেন্স, পরবর্তী যে টাকা বাকি আছে ওইটা নোট পেবলে সাইন করা হয়েছে। আর নোট পেবলে সাইন করা হয়েছে মানে টাকাটা একদিন দিতে হবে। ওকে, এখন ব্যান ক্রয় করা হয়েছে 10,000 টাকা দিয়ে, ব্যান তো একটা সম্পদ, নগদ চলে গেছে 2,000, ক্যাশ তো অবশ্যই ক্রেডিট। নোট পেবলে সাইন করা হয়েছে, দায়ের সৃষ্টি হয়ে গেছে, তো নোট পেবল দায় অবশ্যই এখানে কি ক্রেডিট। তো আমি অ্যাসেটস যতটা আছে এটা এখানে চিহ্নগুলো বসাবো।
লাইবিলিটিস যতটা আছে এটা আমি এখানে চিহ্নগুলো বসাবো। তবে এই 2 নম্বরটা কিভাবে বলি তোমরা লক্ষ্য করো। বেন ক্রয় করা হয়েছে, অবশ্যই বেন ডেবিট। ক্যাশ 2000 চলে গেছে, ক্যাশ ক্রেডিট। এবং নোটস পেবলটাও ক্রেডিট। এখানে কি কি পেয়েছো তুমি? বেন একটা সম্পদ, ক্যাশ একটা সম্পদ, নোট পেবল একটা দায়। সুতরাং তোমার সম্পদ এখানে দুইটা, ক্যাশ তো আর লিখতে হচ্ছে না, ক্যাশ তো একবার আগে হিসাবে অন্তর্ভুক্ত আছে। বেন এবং ক্যাশ তুমি দুইটা সম্পদ পেয়ে গেছো, আর নোট পেবল একটা দায় পেয়ে গেছো। তো কতটা দায় কতটা সম্পদ এভাবে তুমি আগে থেকে চিহ্নিত করতে পারো। আচ্ছা, এখন 3 নম্বরে আসো। পেইড টাকা 5000 ফর অফিস রেন্ট ফর 2 মান্থ। 2 মাসের ভাড়া পরিশোধ 3 তারিখে 5000 টাকা। 2 মাসের ভাড়া যেহেতু দেওয়া হয়েছে, এটা অগ্রিম দেওয়া হয়েছে। তো অগ্রিম দেওয়া হলে নগদ তো চলে গেছে, অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে প্রিপেইড রেন্ট ডেবিট। প্রিপেইড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ তো হিসাবে চলে আসছে, শুধুমাত্র প্রিপেইড রেন্টটা এখন আমি সম্পদের মধ্যে বসাবো। তো প্রিপেইড রেন্ট নামে আমি আরও একটা সম্পদ এখানে পেয়ে গেলাম। 4 নম্বরে আসি। পারফর্ম টাকা 2400 সার্ভিস অন অ্যাকাউন্ট। ধারে সেবা প্রদান 2400 টাকা। তো ধারে সেবা প্রদান 2400 টাকা, এটা জাবেদা দাখিলাটা কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে, তো অ্যাকাউন্ট রিসিভেবল আরেকটা সম্পদ পেয়ে গেলাম। তো এখন পর্যন্ত আমি 4টা সম্পদ পেয়েছি, আর দায় আমি একটা পেয়েছি। চলে গেলাম আমি 13 তারিখে। পারচেজ সাপ্লাইজ ক্রয় 500 টাকা অন অ্যাকাউন্ট, বাকিতে সাপ্লাইজ ক্রয় 500 টাকা। সাপ্লাইজ ক্রয় করলে, সম্পদ ক্রয় করলে অবশ্যই সম্পদটা ডেবিট, সাপ্লাইজ ডেবিট। বাকিতে ক্রয় করা হয়েছে, সুতরাং অ্যাকাউন্টস পেবলটা ক্রেডিট। তো এখন এই মুহূর্তে সাপ্লাইজ এটা ডেবিট, এগুলোর জাবেদা দাখিলা তোমাদের খুব সহজে পারার কথা। আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, বলো তো কী কী পেয়েছো? সম্পদ একটা পেয়েছো সাপ্লাইজ, দায় একটা পেয়েছো অ্যাকাউন্ট পেবল। তাহলে আরও একটা সম্পদ পাওয়া গেল, অ্যাকাউন্টস পেবল আরও একটা দায় পাওয়া গেল। কিভাবে এগুলো দায় আমরা কিভাবে পেয়েছি? দায় আগেরটা ছিল নোট পেবল, এখন অ্যাকাউন্টস পেবল, দুইটা দায় পেয়ে গেলাম, 5টা সম্পদ পেয়ে গেলাম। 17 তারিখে আসি। রিসিভড ক্যাশ টাকা 750 ফর সার্ভিস প্রোভাইডেড অন মে 4। মানে 750 টাকা প্রাপ্তি। মে মাসের 4 তারিখে যে সেবা প্রদান করা হয়েছিল দেনাদারদের কাছে, এখন দেনাদারের কাছ থেকে কিন্তু পেয়েছো, এখন সেবা প্রদান করো নাই। আর এই ধরনের লেনদেন তোমরা এর আগেও পেয়েছো। আগের ক্লাসগুলোতে জাবেদা দাখিলা তোমরা সমাধান করেছো, আমি বুঝিয়ে দিয়েছি। এটা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এখানে তো নতুন কোনো সম্পদ নেই, দুইটাই দেওয়া আছে হিসাবে, সুতরাং আর অ্যাড করতে হবে না। 21 তারিখে মেইডে ক্যাশ পেমেন্ট অফ টাকা 4000 অন দ্য নোট পেবল। প্রদীয় বিলে 4000 টাকা পরিশোধ। তো প্রদীয় বিলে 4000 পরিশোধ, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, নোট পেবল ডেবিট। তো এখানে ক্যাশও আছে, নোট পেবলও আছে, নতুন করে আর অন্তর্ভুক্ত করতে হচ্ছে না। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাবেন। তারপর 21 তারিখ শেষ, এখন 26 তারিখে সার্ভিস রেভিনিউ 1 টাকা 30,000, মানে সেবা প্রদান 30,000 টাকা। 10,000 ইন ক্যাশ অ্যান্ড দি কাস্টমার ওয়ার বিল্ড ফর দি ব্যালেন্স। 30,000 টাকা সেবা প্রদান করে 10,000 নগদে প্রাপ্তি। বাকি টাকা বা পরবর্তী 20,000 টাকা কাস্টমারের নামে বিল করা হয়েছে, তার মানে দেনাদারের সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের এখানে নগদ যেহেতু পেয়েছি, ক্যাশ অবশ্যই ডেবিট 10,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 20,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 30,000। ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল অলরেডি সম্পদের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তারপর আমি এটা বুঝাই। এক মিনিট। এখানে আমি 26 তারিখ পর্যন্ত শেষ করছি, 28 তারিখ এখন। 28 তারিখে রিসিভ ক্যাশ টাকা 1500 এস ফুল সেটেলমেন্ট ফর সার্ভিস প্রোভাইড অন মে 4। মে মাসের 4 তারিখের পূর্ণ নিষ্পত্তিতে 1500 প্রাপ্তি। ব্যাখ্যাটা পরে করি। তো এটা জাবেদা দাখিলা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট।
তো মে মাসের পূর্ণ নিষ্পত্তিতে এটার তারিখ হচ্ছে 28 তারিখ। তো এটার মধ্যে ডিসকাউন্ট আছে, ওইটা নিয়ে ব্যাখ্যাটা পরে করি, কোনো সম্পদ এখানে এড করতে হবে না। 30 তারিখে ডেপ্রিসিয়েশন চার্জ। তো অবচয় যদি হয় এটার জন্য একটা নির্দিষ্ট জার্নাল আছে সবসময়। অবচয়ের জন্য নির্দিষ্ট জার্নালটা কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। মানে সমন্বয় দাখিলা থাকুক আর সাধারণ জাবেদা দাখিলা যাই থাকুক না কেন, এটার জন্য জার্নালটা আবার নির্দিষ্ট। তো নির্দিষ্ট জার্নালটা কি? সেই জার্নাল ডেপ্রিসিয়েশন ডেবিট। ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে ডেপ্রিসিয়েশন ব্যয়ের মধ্যে পড়ে আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, যার কারণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা ওনার্স ইকুইটি নামে আরেকটা ঘর হয়ে যাবে। 24 তারিখে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, সার্ভিস যে কোনো আয় ক্রেডিট হয়, এগুলো তুমি আমার আগের ক্লাসগুলো দেখে নিও, জাবেদা দাখিলার যে ক্লাস আছে ওইগুলো দেখে নিও। আচ্ছা, তাহলে পরের 31 তারিখ এটাও পরে নেই। 31 তারিখে বলা হয়েছে পেইড টাকা 1000 ফর এমপ্লয়ি স্যালারি, কর্মচারী বেতন পরিশোধ 1000। কর্মচারী বেতন পরিশোধ করলে তো নগদ যাবে, ক্যাশ ক্রেডিট স্যালারি ডেবিট, তো ক্যাশ তো হিসাবে অন্তর্ভুক্তই আছে। এখন কি তোমরা বুঝতে পেরেছো যে কতটা সম্পদ হবে, কতটা দায় হবে? এটা আমি আগে কিভাবে চিহ্নিত করব? আগে তুমি এইভাবে, আমি তো ব্যাখ্যা করে বলেছি, আগে যদি তুমি লেনদেনগুলো পড়ে নাও আর কতটা সম্পদ আছে তোমার পরীক্ষার খাতায় রাফ যে পৃষ্ঠা আছে সবার শেষে ওইটার মধ্যে লিখে নাও, সম্পদ কতটা, দায় কতটা, মালিকানা সত্ত্বে অতিরিক্ত কিছু লিখতে হবে কিনা, সহজে উত্তরটা পেয়ে যাও। তো এই বিষয়টা কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে 5টা সম্পদ আছে না, তো 5টা সম্পদের নাম ওই যে দেখো, মনে করো এখানে লেখা হলো, আমি এখন সহজে চিহ্নিত করে বুঝিয়ে দিব। যেমন ধরো ডেট, অ্যাসেটস, লাইবিলিটি, ওনার্স ইকুইটি ঠিক থাকবে, রিমার্কস, ওনার্স ইকুইটি ঠিক থাকবে। 5টা সম্পদ পেয়েছি, এটা তুমি ধারাবাহিকও লিখতে পারো, আগে পরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ক্যাশ পেয়েছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েছিলাম, সাপ্লাইজ পেয়েছিলাম, ব্যান, প্রিপেড রেন্ট, আগে পরে যে কোনো সময় লিখতে পারো। মনে করো ব্যানটা তুমি এখানেও লিখতে পারো, অসুবিধা নেই। অ্যাকাউন্ট রিসিভেবল তুমি এখানেও লিখতে পারো, সমস্যা নেই। আমার কথা হলো যে সম্পদগুলো থাকলেই হলো। তারপর এখানে 2টা দায় আমি পেয়েছিলাম, অ্যাকাউন্টস পেবল আর নোটস পেবল, তো ওই 2টা দায় লেখা হলো। অতিরিক্ত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আরেকটা গড় ছিল। আর ওনার সিকিউরিটির গড়ে আমি কি বসাবো? এই মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আচ্ছা, এখন আমি সরাসরি সমাধানে যাচ্ছি। 1 তারিখ, মিস্টার জয় ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। জাবেদা দাখিলার ব্যাখ্যায় আমি যাব না, এটা বাদ দিতে হবে, পরে বুঝাবো, ধীরে ধীরে আলোচনা আসবে। 4 তারিখের যেটা বাদ যাবে অবশ্যই, এই 4 তারিখের না 3 তারিখের। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, প্রথমত জাবেদা দাখিলা তুমি চিহ্নিত করবে। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ওই যে বিনিয়োগ করা হয়েছে 30,000 টাকা ব্যবসায়ের মধ্যে, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তো কোথায় কোনটা থাকবে এটা তোমাকে বুঝে নিতে হবে। আমি চলে আসলাম 2022 সাল মে মাসের 1 তারিখ। এই হলো ক্যাশের গড় আর ক্যাপিটাল আছে এই গড়ে। তো এই মুহূর্তে যদি আমি একটা প্রশ্ন করি ওনার সিকিউরিটির গড়ে কী কী বসবে, আবার দেখিয়ে দিচ্ছি। মূলধন যদি থাকে প্লাসের হয়ে বসবে, আয় যদি থাকে প্লাসের হয়ে বসবে, ব্যয় থাকলে মাইনাসের হয়ে বসবে, তারপর উত্তোলন থাকলে মাইনাসের হয়ে বসবে। আচ্ছা, এগুলো আমি বুঝাবো, এগুলা আলোচনা করার পরে তারপর তোমরা কমেন্ট করো, আগে কমেন্ট করার প্রয়োজন নেই। এখন যেটা বুঝো এটা মন দিয়ে বুঝো। মূলধন থাকলে প্লাসের হয়ে, আয় থাকলে প্লাসের হয়ে, ব্যয় থাকলে মাইনাসের হয়ে, উত্তোলন থাকলে মাইনাসের হয়ে বসে। তো বর্তমানে যেটা আছে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, এই 2টা করেই তো বসাতে হবে। প্রথমেই তুমি টাকাটা বসিয়ে দাও, কারণ এখানে প্লাসের টাকা হয়ে বসে, মাইনাসের টাকা হয়ে বসে। প্লাসের কি মাইনাসের এটা পরে চিন্তা করো,
আপাতত এখানে টাকাটা বসিয়ে দাও। আচ্ছা, আমি এখানে টাকাটা বসিয়ে দিলাম। আচ্ছা, এই মুহূর্তে তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করো। এখন কথা হলো, প্লাসের টাকা লিখবো না মাইনাসের টাকা লিখবো? আমার কথা হলো, সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায় তাহলে প্লাসের টাকা, হোক সেটা অ্যাসেটস কিংবা লাইবিলিটিস, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাসের টাকা, আর যদি অ্যাসেটস অথবা লাইবিলিটিস হ্রাস পায় তাহলে মাইনাসের টাকা। এবং মূলধনের ক্ষেত্রে মূলধনটা সবসময় প্লাসের হয়ে বসে, আয়টা সবসময় এখানে প্লাসের হয়ে বসে, ব্যয়টা সবসময় এখানে মাইনাসের হয়ে বসে, উত্তোলনটা সবসময় এখানে মাইনাসের হয়ে বসে। এতটুকু মনে রাখলেই চলবে। তো এখন যদি আমরা দেখি, এই 30,000 টাকা ব্যবসায়ী বিনিয়োগ করার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই এটা প্লাসের। এখানে যে 30,000 ক্যাপিটাল বসানো হয়েছে এটা তো এমনিতেই প্লাসের হয়ে বসে, কারণ মালিকানা সত্ত্বের সূত্র হলো মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এখানে মূলধন এবং আয় প্লাসের হয়ে বসে, মূলধন এবং আয় প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের হয়ে বসে। ওকে। 2 তারিখ, পারচেজ ব্যান ক্রয় করা হয়েছে 10,000 টাকা দিয়ে, 2,000 টাকা নগদে পরিশোধ আর বাকি 8,000 টাকা নোট পেবলে সাইন করা হয়েছে। এখন ব্যান ডেবিট ছিল 10,000, ক্যাশ ক্রেডিট 2,000, নোট পেবল ক্রেডিট 8,000 ছিল। আমি আগে প্রত্যেকটা করে বসিয়ে দিই। এখন আগের ঘরের কাজ করার পরে একটা কাজ, উপরের যে টাকা ওইটা ব্যালেন্স নিচে নামিয়ে নাও। আমি আরেকটু বড় করি। এই 30,000 ব্যালেন্স আগেরটা নিচে নামিয়ে নিলাম, এই 30,000ও এখানে নামিয়ে নিলাম আগের যেটা। নতুন 2 তারিখে এই যে ব্যানের করে ব্যান ডেবিট 10,000, তারপর ক্যাশ ক্রেডিট 2,000, নোটস পেবল ক্রেডিট 8,000, এই 3টা করে আগে বসালাম। বসানোর পরে চিন্তা করব কোনটা বৃদ্ধি পেয়েছে কোনটা হ্রাস পেয়েছে। এখন একটা একটা করে চিন্তা করি। ব্যান নিয়ে যদি চিন্তা করি, দেখব ব্যানটা যেহেতু ক্রয় করা হয়েছে তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটা প্লাসের টাকা। নগদ নিয়ে যদি চিন্তা করি, দেখব যে ব্যানটা ক্রয় করতে গিয়ে নগদ 2,000 চলে গেছে, সুতরাং এটা মাইনাসের, এটা কিন্তু সম্পদ হ্রাস পেয়েছে। ব্যবসা থেকে নগদ 2,000 টাকা চলে গেছে, এটার মানে কি সম্পদটা হ্রাস পেয়েছে। এই জন্য এখানে ব্র্যাকেট দেওয়া হলো, এটা মাইনাসের টাকা। এই জন্য এটা এইভাবে ব্র্যাকেট দিলে কি বোঝাবে? মাইনাসের টাকা। নোটস পেবল নিয়ে যদি চিন্তা করো, দেখবে যে বাকি 8,000 টাকা দায়ের সৃষ্টি হয়েছে। তো দায়ের যেহেতু সৃষ্টি হয়েছে মানে দায়টা বৃদ্ধি পেয়েছে। আর আমার কথাটা এরকম ছিল, সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায় প্লাসের টাকা, সম্পদ এবং দায় যদি হ্রাস পায় মাইনাসের টাকা। আয় এবং ব্যয় ওনার সিকিউরিটিতে প্লাসের হয়ে বসবে, আয় এবং মূলধন প্লাসের হয়ে বসবে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের হয়ে বসবে। এখন ব্যালেন্সটা নামিয়ে নিচ্ছে। এখানে ব্যালেন্স প্লাসের 30,000 থেকে মাইনাসের 2,000 যদি এখানে বিক করি, তাহলে 28,000 টাকা এখানে প্লাসের থাকবে। এখানে আগের 10,000 নামিয়ে নাও, এখানে আগের 8,000 নামিয়ে নাও ব্যালেন্সে, এটা আগের 30,000 এখানে নামিয়ে নাও। তো এগুলো আমি চিহ্নিত করে রাখতেছি, 28,000, 10,000, 8,000, 30,000, এটা আমি চিহ্নিত করে রাখলাম। 3 তারিখ, পেইড টাকা 5,000 ফর অফিস রেন্ট ফর 2 মান্থ। 2 মাসের অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে। 2 মাসের অফিসের ভাড়া যেহেতু পরিশোধ করা হয়েছে, এটা তো অগ্রিম অবশ্যই পরিশোধ করা হয়েছে। নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, কিন্তু প্রিপেইড রেন্ট ডেবিট। ওই 2টা করে আগে টাকাটা 5,000 টাকা বসিয়ে দাও। তো তোমরা লক্ষ্য করো, 3 তারিখে আমি প্রিপেইড রেন্টের করে 5,000 বসালাম, এই যে 5,000 বসালাম, এবং এই ক্যাশের করেও 5,000 বসালাম। এখন চিন্তা করো, অগ্রিম বীমা এটার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই জন্য প্লাসের টাকা। কারণ তুমি টাকাটা আগে দিয়ে দিছো, ভাড়া আগে দিয়ে দিছো। এখন কোনো ব্যয় যদি তুমি আগে দিয়ে দাও বা অগ্রিম দিয়ে দাও, এটা তো সম্পদের মধ্যেই পড়ে। এখন এই ব্যয় অগ্রিম ভাড়া যে আগে দিয়ে দিছো, নগদ কিন্তু তোমার চলে গেছে,
সুতরাং এটা ব্র্যাকেট দিয়ে বোঝাবে, এই জন্য মূলত এখানে ব্র্যাকেটটা দেওয়া হয়েছে। এখন তুমি হিসাব করো, 28,000 থেকে 5,000 বাদ দিলে, মাইনাসের 5,000 বাদ দিলে প্লাসের 23,000 থাকবে। এখানে আগের 10,000 নামিয়ে নাও, নতুন 5,000 নামিয়ে নাও, এই 8,000 নামিয়ে নাও, 30,000 নামিয়ে নাও। তো এই ব্যালেন্সটা আমি চিহ্নিত করে রাখতেছি। 23,000, 10,000, 5,000, 8,000, 30,000, এটা আমি নামিয়ে নিলাম। চার তারিখ, পারফর্ম টাকা 2400 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। এটার বাংলা অর্থ হলো ধারে সেবা প্রদান 2400 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়। তো ওই দুইটা করে আমি আগে বসিয়ে দিই, 2400 টাকা বসিয়ে দিই। এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের গড় আর সার্ভিস রেভিনিউয়ের গড় কোথায়? সার্ভিস রেভিনিউ ওনার সিকিউরিটির মধ্যে পড়বে। কেন? কারণ আয়টা কোথায় বসে? আয়টা ওনার সিকিউরিটির গড়েই বসে। এখানে মূলধন যোগ আয়, মূলধন এবং আয় প্লাস হয়ে বসে, ব্যয় এবং উত্তোলন এখানে মাইনাসের হয়ে বসে। তারপর এখন এই অ্যাকাউন্ট রিসিভেবলের গড়ে 2400 এবং ওনার সিকিউরিটির গড়ে, যেহেতু এটা প্লাসের আয়ের টাকাতেই প্লাসের করেই 2400 বসালাম। ধারের সেবা প্রদানের কারণে, এটা যেহেতু আয়, এটা এমনিতে প্লাসের, আর ধারের সেবা প্রদানের কারণে অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদারের সৃষ্টি হয়েছে, এই জন্য সম্পদটা এখানে বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা প্লাসের টাকা। এখন আমি ব্যালেন্সটা নামিয়ে নিব। আগের 23,000 নেমে যাবে, নতুন 2400 নেমে যাবে, আগের 10,000 এখানে নেমে যাবে, 5,000 নেমে যাবে, 8,000 নেমে যাবে, 30,000 আর 2,400 যোগ করলে 32,400। ওকে, আমি ব্যালেন্সগুলো নামিয়ে নিলাম। 13 তারিখ, পারচেজ সাপ্লাইজ 4 টাকা 500 অন অ্যাকাউন্ট, মানে ধারের সাপ্লাইজ ক্রয় 500 টাকা। তো এটা তো সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো দুইটা করে আগে বসিয়ে দাও। এই হলো সাপ্লাইজের গড়, এই হলো অ্যাকাউন্টস পেবলের গড়। 13 তারিখের টাকা, এই যে সাপ্লাইজের গড়ে 500, অ্যাকাউন্টস পেবলের গড়ে 500, টাকাটা বসানো হলো। এখন চিন্তা করো কোনটা বৃদ্ধি পেয়েছে, কোনটা হ্রাস পেয়েছে। সাপ্লাই যেহেতু ক্রয় করা হয়েছে, সম্পদ বৃদ্ধি পাইছে, এটা প্লাসের টাকা। বাকিতে ক্রয় করার কারণে দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, এটাও প্লাসের টাকা। অতএব ব্যালেন্সে আগের 23,000 নামিয়ে নাও, 2400, 500, 10,000, 5,000, 500, 8,000, 32,400, এটা নামিয়ে নাও। সতেরো তারিখ, রিসিভড ক্যাশ টাকা 750 ফর সার্ভিস প্রোভাইডেড অন May 4। মে মাসের 4 তারিখে যে 2400 টাকা সেবা প্রদান করা হয়েছিল, তখন কিন্তু দেনাদারের সৃষ্টি হয়েছিল। সেই দেনাদারের কাছ থেকে এখন 750 টাকা পাওয়া গেছে। 17 তারিখে কিন্তু এখন সেবা প্রদান করা হয় নাই, এখন দেনাদারের কাছ থেকে পাওয়া হয়েছে। ক্যাশটা অবশ্যই ডেবিট, দেনাদার দিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, টাকার পরিমাণ 750, ওইটা আগে বসিয়ে দাও। এই হলো অ্যাকাউন্ট রিসিভেবল আর এই হলো ক্যাশ। তারিখটা হলো 17 তারিখ। 750 ক্যাশের গড়ে আর অ্যাকাউন্ট রিসিভেবলের গড়ে। এখন চিন্তার বিষয় কোনটা বৃদ্ধি পেয়েছে, কোনটা হ্রাস পেয়েছে। দেনাদার যেহেতু দিয়েছে, ক্যাশটা তাহলে বৃদ্ধি পেয়েছে, এটা প্লাসের টাকা। আর দেনাদার যেহেতু দিয়েছে, দেনাদার হ্রাস পেয়ে গেছে। আগে ছিল 2400, এখন হয়ে গেল 750 দিয়ে দিছে, দেনাদার হ্রাস পেয়ে গেছে। তো এখন পর্যন্ত দেনাদারের কাছে বাকি থাকবে 1650 টাকা। উপরে 2400 থেকে 750 বিয়োগ করলে এখানে 1650 টাকা। 23,000 এবং 750 দুইটাই প্লাসের, যোগ করলে 23,750 টাকা। আগের 500 নামিয়ে নাও, 10,000 নামিয়ে নাও, 5,000, 500, 8,000, 32,400।
ওকে, আমি ব্যালেন্সগুলো চিহ্নিত করলাম। একুশ তারিখ মেইড এ ক্যাশ পেমেন্ট 4,000 অন দ্য নোট পেবল। প্রদেয় বিলের 4,000 টাকা পরিশোধ করা হয়েছে। তো নগদ চলে গেছে অবশ্যই ক্যাশ ক্রেডিট, নোটস পেবলটা ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওই দুইটা ঘরে আগে টাকাটা বসিয়ে দাও, এই 4,000 টাকা বসিয়ে দাও। এই যে নোটস পেবল আর এই যে ক্যাশ, তো দুইটা করে আমি বসাই। 21 তারিখ 4,000 বসানো হলো, এই দুইটা করে টাকা বসানো হলো। নগদ যেহেতু প্রদেয় বিলের টাকা পরিশোধ করে দেওয়া হয়ে গেছে, সুতরাং এটা হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য মাইনাসের টাকা। প্রদেয় বিলের টাকা আগে ছিল 8,000, দায়ের সৃষ্টি হয়েছিল আগে ছিল 8,000, বর্তমানে 4,000 টাকা পরিশোধ করে দেওয়ার কারণে 4,000 হ্রাস পেয়ে গেল, মানে দায়টাই হ্রাস পেয়েছে। আর আমরা জানি সম্পদ এবং দায় হ্রাস পেলে মাইনাসের টাকা, সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায় তাহলে প্লাসের টাকা, এটা আমরা সবাই জানি। সুতরাং আমরা এখানে মাইনাসের টাকা বসিয়ে দিব। এখন ব্যালেন্সগুলো নামাই। 23,750 থেকে 4,000 বাদ দিলে 19,750, 1,650, 500 এগুলো নামিয়ে নাও। 8,000 থেকে 4,000 মাইনাসের বাদ দিলে প্লাসের, তো 8,000 মাইনাসের 4,000 বাদ দিলে প্লাসে 4,000, আগের 32,400 নামিয়ে নাও। ব্যালেন্সগুলো এখানে নামিয়ে নেওয়া হলো। সার্ভিস রেভিনিউ আর্নড অফ টাকা 30,000, সেবা প্রদান 30,000 টাকা, 10,000 ইন ক্যাশ অ্যান্ড দি কাস্টমার ওয়ার বিল্ড ফর দি ব্যালেন্স। নগদে প্রাপ্তি 10,000, ক্যাশ ডেবিট 10,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটও 20,000। সব মিলিয়ে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে এইখানে 30,000 টাকা। তো এখানে নগদ পেয়েছি ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। প্রত্যেকটা টাকার পরিমাণটা প্রত্যেকটার গড়ে বসিয়ে দাও। এই যে ক্যাশের গড়, এই হলো ক্যাশের গড়, এই হলো অ্যাকাউন্ট রিসিভেবলের গড়, আর সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে এটা এই করে বসবে। সুতরাং আমি এখন ক্যাশের গড়ে, অ্যাকাউন্ট রিসিভেবলের গড়ে এবং ওনার সিকিউরিটির গড়ে টাকাটাই বসাবো। তো এই যে দেখো 26 তারিখ ক্যাশের গড়ে 10,000, তারপর দেনাদার ছিল 20,000, 10,000 আর 20,000 মিলিয়ে সার্ভিস রেভিনিউ আয়ের পরিমাণ 30,000। আর এটা যেহেতু প্লাসের করেই বসাতে হবে, তো এটা প্লাসের টাকা। নগদ পেয়েছো 10,000, এটাও প্লাসের টাকা। দেনাদারের সৃষ্টি হয়েছে 20,000, এটাও সম্পদের সৃষ্টি হয়েছে, তো এটাও কিন্তু প্লাসের টাকাই হবে। এখন যোগ করে নামিয়ে নাও ব্যালেন্স। এই দুটো যোগ করলে 29,750, এখানে 21,650, এখানে 500, 10,000, মানে আগের টাকাটা নামিয়ে নেওয়া হচ্ছে। 32,400 আর 30,000 যোগ করলে 62,400। 28 তারিখে রিসিভড ক্যাশ টাকা 1,500 এস ফুল সেটেলমেন্ট ফর সার্ভিস প্রোভাইডেড অন May 4। মে মাসের 4 তারিখে যে সেবা প্রদান করা হয়েছিল, এই যে 4 তারিখ 2,400 টাকার সেবা প্রদান করা হয়েছিল বাকিতে, তখন অ্যাকাউন্ট রিসিভেবলের সৃষ্টি হয়েছিল 2,400 টাকা। 17 তারিখে মে মাসের 4 তারিখের টাকা 750 টাকা দিয়ে দেওয়া হয়েছিল। 2,400 থেকে 750 যদি বাদ দিয়ে দিই, বাকি থেকে 1,650। এই 1,650-এর পূর্ণ নিষ্পত্তিতে 1,500 টাকা প্রাপ্তি। তো যেহেতু দেনাদারি দিয়েছে, অবশ্যই ক্যাশ ডেবিট। যে কোনো লেনদেনে ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্টও ডেবিট। দেনাদার দিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশের করে হবে 1,500, দেনাদারের পরিমাণ হবে 1,650,
ডিসকাউন্ট হবে এখানে 150। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। মে মাসের 4 তারিখে 2400 টাকা সেবা প্রদান, 750 যদি পেয়ে যাও 1650 বাকি থাকে, ওইটার পণ্য নিষ্পত্তিতে 1500 পাইছো, মানে 150 টাকা ডিসকাউন্ট। এখন তুমি কোন করে টাকাটা বসাবে? 28 তারিখে ক্যাশের গড়ে 1500, দেনাদারের গড়ে 1650, আর এখানে যে ডিসকাউন্টটা তুমি পেয়েছো এটা তোমার জন্য অবশ্যই ব্যয়। কীভাবে? যেমন ধরো তোমার দেনাদারের কাছে পাওয়ার কথা 1650 টাকা, পেয়েছো তুমি 1500 টাকা, যে 150 টাকা তুমি পাও নাই, এটা কি তোমার জন্য ব্যয় নয়? অবশ্যই তোমার জন্য ব্যয়। তো এই জন্য এটা যেহেতু ব্যয়, এটা ওনার সিকিউরিটির করে 150 টাকা মাইনাসের করে বসানো হলো, কারণ এটা ব্যয়ের মধ্যে পড়ে। এখন নগদ পেয়েছো 1500, অবশ্যই প্লাসের। দেনাদার যেহেতু 1650 দিয়েই দিচ্ছে, মানে দেনাদারের পরিমাণ হ্রাস পেয়েছে, আর দেনাদারের পরিমাণ হ্রাস পেয়েছে মানে সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে, এই জন্য এটা মাইনাসের টাকা। ব্যালেন্সগুলো নামিয়ে নাও। এই দুইটা প্লাসের যেহেতু যোগ করলে 31,250, 21,450 থেকে 1650 বিয়োগ করলে 20,000, এখানে 500, এখানে 10,000, এখানে 5, এখানে 500, এখানে 4, এখানে তো 150 বিয়োগ করলে 62,250। 30 তারিখ ডেপ্রিসিয়েশন চার্জ টাকা 1000, অবচয় ধার্য করা হয়েছে 1000 টাকা। ডেপ্রিসিয়েশন ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো ডেপ্রিসিয়েশন যেটা, ওইটা তো ব্যয়ের মধ্যে পড়ে। তো এখন আমি একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের গড়ে 1000 বসালাম, আর এটা যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে, সুতরাং এটা ওনার সিকিউরিটির গড়ে অবশ্যই মাইনাসের হয়েই বসবে। এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা প্লাসের, আর ব্যয় যেহেতু অবশ্যই এটা মাইনাসের। আগের ব্যালেন্সটা আমরা এখানে নামিয়ে নিলাম। এখানে 20,500, 10,000, 5,000, 500, 4,000, 1,000, 62,250 থেকে 1,000 বাদ দিয়ে দিলে 61,250 টাকা এখানে থাকবে। পেইড টাকা 1,000 ফর এমপ্লয়ি স্যালারি। কর্মচারী বেতন পরিশোধ 1,000 টাকা। স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্যালারি ব্যয়ের মধ্যে পড়ে, তো আমি 31 তারিখে এই যে 31 তারিখে ক্যাশের গড়ে, এই যে ক্যাশের গড়ে এবং এই ওনার সিকিউরিটির গড়ে টাকাটা লিখলাম। স্যালারি যেহেতু ব্যয়ের মধ্যে পড়ে, সুতরাং এটা এমনিতে কী হবে? এটা এমনিতে মাইনাসের টাকা হবে। আর বেতন দিতে গিয়ে নগদ চলে গেছে, এটাও মাইনাসের টাকা হবে। 31,250 থেকে 1,000 বাদ দিলে 1,000 টাকা, এটা 30,250। তো আগের ব্যালেন্সগুলো এখানে নামিয়ে নাও। 61,250 থেকে 1,000 বাদ দিলে 60,250। যেহেতু এখন আমরা 31 তারিখে চলে আসছি, তখন আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা তিন তারিখে 2 মাসের ভাড়া পরিশোধ করেছিলাম। তো যেহেতু এই মাসের 3 তারিখে আমরা ভাড়াটা পরিশোধ করেছি, তার মানে এই মাসের ভাড়াটাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত আছে। এখন যেহেতু আমরা যেতে যেতে একেবারে 31 তারিখ পর্যন্ত চলে গেছি, 1 মাসের ভাড়াটা বাদ দিয়ে দাও। তো 1 মাসের ভাড়া বাদ দেওয়ার জন্য, অগ্রিম ভাড়া থেকে ভাড়াটা বাদ দেওয়ার জন্য এটার একটা জার্নাল হলো রেন্ট এক্সপেন্স ডেবিট। সবসময় প্রিপেড রেন্ট ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। টাকার পরিমাণ কত হবে? 2 মাসের যেহেতু 5,000 ছিল, তাহলে 1 মাসের 2,500 টাকা। 31 তারিখ এই যে প্রিপেড রেন্ট আর রেন্ট এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে, এটা ওনার সিকিউরিটির ঘরে বসবে। তো এই যে দেখো,
এখানে 2500 আর এখানে 2500 বসানো হলো প্রিপেইড রেন্টের ঘরে আর ওনার সিকিউরিটির ঘরে। প্রিপেইড রেন্ট যেহেতু এটা হ্রাস পেয়ে গেছে, 5000 ছিল, 2500 হ্রাস পেয়ে গেছে, সুতরাং এটা মাইনাসের। সম্পদ যেহেতু হ্রাস পাইছে এটা মাইনাসের। আর যেহেতু ব্যয় হয়ে গেছে, অবশ্যই এটা মাইনাসের হয়ে বসে। তো এখন পর্যন্ত আমাদের লেনদেনের কাজগুলো শেষ। এখন আমরা এখানে ব্যালেন্সটা নামিয়ে নিব। যেমন এই টাকাটা এখানে 5000 থেকে 2500 বাদ দিলে 2500, এখানেও 500। 60,250 থেকে 2500 বাদ দিলে 57,750। এই হলো সম্পদ, এই হলো দায়, এই হলো লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। সমানের বাম দিকে যতটা সম্পদ আছে, অর্থাৎ এই যে সম্পদগুলোর ব্যালেন্স আছে এগুলো যোগ করে নাও। এই 30,250, 20,500, 10,000, 2,500 যোগ করলে 63,250 টাকা এই দিকে হবে। দায়ের দিকে 500, 4,000, 1,000, 57,750 যোগ করে দিলে আমরা 63,250 টাকা পেয়ে যাব। সম্পদের পরিমাণ দাঁড়ালো 63,250, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ালো 63,250। তাহলে আমরা প্রমাণ করেছি এখানে হিসাব সমীকরণের প্রভাবটা পড়েছে কিনা। যেখানে হওয়ার কথা ছিল সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তো এখানে সম্পদের পরিমাণ যা হয়েছে, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও কিন্তু তা হয়েছে। আর যে কোনো অঙ্কের মধ্যে কিন্তু এটা মিলে যাবে। ওকে, তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। এটা রেকর্ডেড থাকবে গুগল ড্রাইভে, দেখে নেবেন।